আজকে আমরা ইন্দোনেশিয়ার 2024 সালে মুক্তি পাওয়া একটি হরর মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম ট্যাঙ্গুড। যে গল্পের বিভীষিকায় আপনি আটকে উঠতে বাধ্য হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় অন্ধকারাচ্ছন্ন একটি রাত দেখিয়ে, যেখানে আমাদের গল্পের নায়ক লিও তার ভুট্টা খেতে আজব ধরনের নড়াচড়া দেখতে পায়। এজন্য একটি টর্চ হাতে নিয়ে লিও তার ভুট্টা খেতে যায় কি হয়েছে সেটা দেখতে। তখন সে গাছের পাতায় একটি রক্ত দেখতে পায়। লিও রক্তের ছাপ ধরে এগিয়ে যায়। এরপর সে যা দেখতে পায় তাতে তার কলিজা শুকিয়ে যায়। সে তার গুরু মুলি আফতির লাশ দেখতে পায়। লিও যখনই লাশটি স্পর্শ করে তখনই লাশটির মাথা ধর থেকে নিচে পড়ে যায়। এই ঘটনার আকস্মিকতায় লেনের তো যান যায় যায় অবস্থা। পরের দৃশ্যে আমাদের গল্পের নায়িকা এননকে দেখানো হয় যে একটি ইসলামিক বোর্ডিং স্কুলে পড়ে। সেই স্কুলে সে খবর দেখতে বসে। খবরে বলা হয় মলিয়া নামের একজন সাধারণ মানুষ সে কালো জাদু করে আশ্চর্যজনক ভাবে মানুষের রোগ ব্যাধি সারিয়ে ফেলছে। গ্রামবাসীরা মলিয়াকে ফেরেস্তা বলতেছে, অনেকে আবার তাকে পুজো করতেছে। এনন মলিয়ার অনেক বড় একজন ফ্যান আর তার জাদু শক্তি নকল করার চেষ্টা করে, কিন্তু এননের টিচার এইসব বিশ্বাস করে না। এজন্য টিচার টিভি বন্ধ করে দেয় আর সে এননকে বোঝায় ডক্টরের চিকিৎসাই সঠিক, এসব কালো জাদুতে বিশ্বাস করা ঠিক না। কিন্তু এনন তো মলিয়ার জাদু শক্তির দিওয়ানা হয়ে গিয়েছে। একদিন এক লোক তার মেয়েকে নিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে মলিয়ার কাছে আসে। লোকটি তার সমস্ত টাকা মলিয়ার দেওয়া একটি বাক্সে রাখে। লোকটির হাত বাক্সের উপরে রাখে। মলিয়ার জাদুমন্ত্র পরে লোকটির হাতে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু সাথে সাথে হাতের ঘা গায়েব হয়ে যায় আর বাক্স ভর্তি টাকা হাজির হয়ে যায়। লোকটি আরো বেশি টাকার লোভে নিজের মেয়ের বলিদান দিতে প্রস্তুত হয়ে যায়। এদিকে আমাদের এননকে দেখানো হয় যে রাতের বেলা হোস্টেলে ফিরছিল। হঠাৎ করেই স্ট্রিট লাইট জ্বলতে নিভতে থাকে। তখনই কেউ পেছন থেকে এননকে তার নাম ধরে ডাকে। এনন পেছনে তাকাতেই মলিয়াকে দেখতে পায়, যার হাতে সেই চাকুটি ছিল। এনন এমনিতেই ভয় পেয়েছিল, আর তার উপর সেখানে যা হয় সেটি দেখে তো তার হুঁশ উড়ে যায়। তখনই এননের বান্ধবী রেনু সেখানে চলে আসে। এনন রেনুকে সব খুলে বলে, কিন্তু এবার মলিয়া গায়েব হয়ে যায়। হোস্টেলে পৌঁছে এনন আরো আশ্চর্যজনক একটি খবর দেখে। খবরে বলে মলিয়া আজ রাতে মারা গেছে। মৃত্যুর কারণ ফরেনসিক টিম খোঁজে দেখছে। তখন এননের টিচার সেখানে এসে এননকে আরো বড় একটি ঝটকা দেয়। সে বলে মলিয়াই এননের বাবা। এনন তার মায়ের দেওয়া একটি বাক্স খুলে, যেখানে কিছু টাকা, কয়েকটি গহনা আর তার বাবা মায়ের কয়েকটি ছবি দেখতে পায়। তবে মলিয়া এননের আসল বাবাই ছিল। সেটি শুনে এননের দুনিয়া ওলট পালট হয়ে গিয়েছিল। এরপর এনন তার এক বন্ধু ও বান্ধবী রিনুর সাথে তার গ্রামে যায় তার বাবাকে বাবা হিসেবে প্রথম ও শেষবারের মতো দেখতে। সেখানে মলিয়ার এক স্টুডেন্ট লিন সে এননকে মলিয়ার লাশের কাছে নিয়ে যায়। এনন মলিয়ার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখে তার হুঁশ উড়ে যায়, কারণ এটি ঠিক সেই রকম আঘাতের চিহ্ন ছিল যেরকমটি এনন সেই দিন রাতে দেখেছিল। তবে ঝটকা এখনো শেষ হয়নি। এননের চোখ পড়ে মলিয়ার হাতে, যেখানে আজব একটি চিহ্ন রয়েছে। ঠিক এইরকম একটি চিহ্ন এননের হাতেও রয়েছে। এরপর লিন মলিয়ার তৃতীয় স্ত্রী আজিং, যে গর্ভবতী ছিল, তার সাথে এননের পরিচয় করিয়ে দেয়। এরপর লিন এননকে বলে মলিয়া তার জন্য স্পেশাল কিছু একটা রেখে গিয়েছিল। লিন এননকে একটি ফ্যাক্টরির মতো জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে এননকে বাইরে দাঁড় করিয়ে লিন ঘরের ভেতরে কিছু একটা নিতে যায়, কিন্তু তখনই এননের পেছনের জানালার পর্দা নড়তে থাকে। এমন মনে হয় যেন সেখানে কেউ রয়েছে, কিন্তু এনন সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই কেউ এননকে পেছন থেকে তার নাম ধরে ডাকে। ভয়ে এননের চোখে পানি চলে আসে। তখনই সেখানে লিন চলে আসে। তবে এনন লিনের সামনে স্বাভাবিক বিহেভ করছিল। লিন মলিয়ার কালো জাদুর বই এননকে দিয়ে বলে মলিয়ার অসম্পূর্ণ কাজ এখন তোমাকে সম্পূর্ণ করতে হবে, কারণ এই কাজ শুধুমাত্র মলিয়ার বংশধররাই করতে পারবে। লিন এননকে আরো বলে সে তাকে আজ রাতে মলিয়ার ধ্যানের গুপ্ত জায়গায় নিয়ে যাবে। এদিকে এননের এক বন্ধু বাগাস একটি বিশেষ প্রার্থনা করতে চায়। এতে লিন তাকে মানা করে। সে বলে এই গ্রামে এসব করাই নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু বাগাস কারো কথা শোনার পাত্র নয়। সে তার প্রার্থনা শুরু করে। তখনই সে মলিয়ার কাটা মাথা দেখতে পায়। এতে বাগাস ভয়ে আটকে ওঠে। এরই মাঝে এনন চুপচাপ তার রুমে প্রবেশ করে, যেখানে এননের বান্ধবী রেনু তার ক্যামেরায় ভিডিও করছিল। এনন আসতেই রেনু তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকে। তখন সে ক্যামেরা রেখে রুমের অন্য পাশে চলে যায়। সেখানে গিয়ে কিছু একটা দেখে ঘাবড়ে যায়। সে দ্রুত ক্যামেরার রেকর্ডিং চেক করতে যায়। সেখানে এনন ছাড়া কেউই ছিল না।
কিন্তু রেকর্ডিং দেখে মনে হচ্ছে সেখানে অদৃশ্য কিছু একটা রয়েছে। এজন্য রেনু ও বাগাস তখনই সেই গ্রামে থেকে চলে যেতে চায়, কারণ তারা বুঝে গিয়েছিল এই গ্রামে অভিশপ্ত কোনো এক শক্তি রয়েছে। কিন্তু এনুন সেটি মানে না। সে তার বাবার কালো জাদু শিখতে চায়। সে মনে করে এটি একমাত্র শক্তি যেটি এনুনকে তার বাবার সাথে জোড়াতে পারে। এটি নিয়ে এনুন ও বাগাসের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সিন শিফট হলে আমাদের অ্যাজেংকে দেখানো হয়। আমরা অ্যাজেং এর সাথে একটি ছোট ছেলেকে দেখতে পাই, যে মলিয়ার দ্বিতীয় স্ত্রীর ছেলে ছিল। তবে অ্যাজেং তাকে নিজের ছেলের মতোই বড় করেছে। সেদিন রাতে অ্যাজেং শুয়েছিল, তখনই তার গায়ের উপর থেকে কম্বলটি নিচে পড়ে যায়। অ্যাজেং গর্ভবতী হওয়ায় খুব কষ্টে কম্বলটি উপরে তোলার চেষ্টা করে। তখনই সে কম্বলের নিচে সেই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি অ্যাজেংকে বলে, আমাদের সাথে এসে পালাও, মলিয়া চলে এসেছে। এখন অ্যাজেংয়ের চোখেও ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। এখন দেখা যায় দরজা খুলে দুটি পা ঘরে প্রবেশ করেছে। অ্যাজেং ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই অ্যাজেং এর চোখ খুলে যায়। এর মানে অ্যাজেং এতক্ষণ স্বপ্ন দেখছিল। এদিকে লিন অ্যানেনকে মলিয়ার গোপন আস্তানায় নিয়ে যায়, যেখানে মলিয়া গোপনে কালো জাদুর প্র্যাকটিস করত, যার মাধ্যমে মলিয়ার অনেক মানুষের চিকিৎসা করত। লিন এনুনকে বলে, এই দায়িত্ব এখন থেকে তোমাকেই পালন করতে হবে। এজন্য তোমাকে প্রাচীন নিয়ম অনুযায়ী একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। এরপর লিন একটি চাক বের করে সে এনুনের হাতে ও পায়ে আঘাত করে আর এনুনকে মন্ত্র উচ্চারণ করতে বলে। কিন্তু এনুন যখন মন্ত্র উচ্চারণ করছিল তখন সে আজব আজব দৃশ্য দেখতে পায়। সে বড় একটি রাক্ষস দেখতে পায় যে এনুনের রক্ত চেটে খাচ্ছিল। এদিকে অ্যাজেং এর সাথে থাকা সেই ছোট বাচ্চাটি বুঝতে পারে এনুনের সাথে খারাপ কিছু হচ্ছে। এজন্য সে লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে বাগাসকে দেখতে পেয়ে তাকে বলে, এনুন এখন স্বাভাবিক নেই, তার ভেতরে দুষ্ট আত্মা প্রবেশ করেছে। বাচ্চাটি আরো বলে, তুমি যদি এই গ্রামের রহস্য ব্যাপারে কিছু জানতে চাও তাহলে তুমি মসজিদে গিয়ে কোরআনের আয়াত পড়ো। অন্যদিকে আমরা দেখতে পাই একটি ঘরে এনুন জেগে উঠেছে। সে তার হাতে পায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে। এদিকে বাগাস, যে প্রথম থেকেই গ্রামের রহস্য জানতে আগ্রহী ছিল, সে মসজিদে গিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করে। এতে গ্রামের অনেকেই অস্বাভাবিক হয়ে যায়। অনেকের মাথায় তীব্র ব্যথা অনুভব করে। এনুনও ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তখনই অদৃশ্য কোনো এক শক্তি বাগাসের তিলওয়াতে বাধা দেয়। সে সাথে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর গ্রামের সবাই বাগাসের উপর রেগে যায়, কারণ বাগাস গ্রামের নিয়ম ভেঙেছে। এই জন্য সবাই তাকে পরের দিন সকালের মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। তবে তারা গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে এই গ্রাম সম্পর্কে তারা আশ্চর্যজনক কিছু তথ্য জানতে পারে। এইসব শুনে এখন তো এনুনও এই গ্রামের রহস্য জানতে চায়। সেও জানতে চায় কেন এই গ্রামে কাউকে নামাজ পড়তে দেওয়া হয় না। বাচ্চাটি বলে, এই গ্রামটিতে একটি অভিশাপ রয়েছে। এইখানকার প্রতিটি মহিলাকেই কিছু না কিছু বলিদান দিতে হয়। এনুনের মাও সেই বলিদানের কারণেই মারা গিয়েছিল। তবে এবারে অ্যাজেং এর পালা। এবার অ্যাজেংকেও বলি দিতে হবে। কিন্তু তখনই এনুনের নাক থেকে রক্ত বের হতে থাকে। সে সেই রুম থেকে বের হতে হতে বলে, আমার পিতা ভুল কোনো কিছুই করেনি। এদিকে বাগাস ও রিনো গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বের হচ্ছিল। বাচ্চাটি তখন সেখানে এসে তাদের হাতে কিছু কাগজপত্র তুলে দেয়, যেগুলোর মাধ্যমে গ্রামের সমস্ত কালো সত্য সবার সামনে আসতে পারে। এদিকে একদিন রাতে এনুন নিঃশব্দে ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। গ্রামবাসীরা এনুনকে দেখে পেছনে হাঁটতে থাকে। এক পঙ্গু মহিলা এনুনের কাছে এসে সাহায্য চায়। এনুন ঠিক মলিয়ার মতো করে নিজের হাত ওপরে তুলে আর এমন কিছু একটা করে যাতে পঙ্গু লোকটির হাত ঠিক হয়ে যায়। এরপর থেকেই মলিয়ার মতো করে এনুনও গ্রামবাসীর জন্য একজন ফেরেশতা হয়ে যায়। ছোট ছেলেটি এইসব দেখে দৌড়ে অ্যাজেং এর কাছে এসে বলে যে লিন চাই এনুন মলিয়ার রাস্তায় চলে মলিয়ার মতোই কাজ করুক, কিন্তু এতে গ্রামবাসীর অভিশাপ চিরকালই বিরাজমান থাকবে। কিন্তু বাচ্চাটি ও অ্যাজেং চায় না এটি হোক, সেজন্য তারা এখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। এদিকে গ্রামবাসীরা এনুনকে ঘিরে ধরে। তারা সবাই এক এক করে নিজেদের অসুখ ঠিক করতে এনুনকে অনুরোধ জানায়। তখনই বাগাস সেখানে চলে আসে ও এনুনকে এই মোহ থেকে বেরিয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাকে বাধা দেয়। এরপর লিন আবারও এনুনকে মুক্ত জায়গায় নিয়ে যায়। সে আবারও এনুনের হাতে পায়ে আঘাত করে। এরপর তাকে মন্ত্র উচ্চারণ করতে বলে। এবারও এনুন স্পষ্ট একটি ভীষণ দেখতে পায়। সে দেখে ছোট বাচ্চাটি মলিয়ার কাটা মাথা নিয়ে দৌড়াচ্ছিল। এতে এনুন ভয় পেয়ে ছোট ছেলেটিকে নিয়ে অ্যাজেংও এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। পালাতে পালাতে তারা একটি ভুট্টা খেতে প্রবেশ করে।
তখন ছেলেটার মনে হয় তাকে কেউ পেছন থেকে ফলো করছে। তখনই এনন সেখানে চলে আসে আর একটি চাকু হাতে চোখের পলকই বাচ্চাটির উপর আক্রমণ করে দেয়। অ্যাজিং বুঝে যায় এনন এখন পুরোপুরি খারাপ আত্মার বশে চলে গিয়েছে। তার মনে পড়ে যায় মলিয়া কিভাবে এনন ও সেই বাচ্চাটির মাকে বলির জন্য তৈরি করছিল। মলিয়া মনে করত সে এইভাবে বলি দিলে গ্রামবাসীরা সবাই সুস্থ থাকবে, কিন্তু অ্যাজিং এইসব বিশ্বাস করত না। অ্যাজিং এসবের বিরুদ্ধে ছিল। এই জন্য মলিয়া তার উপর আক্রমণ করে। অ্যাজিং একটি ছুরি হাতে নিয়ে মলিয়ার গলায় আঘাত করে, কিন্তু এতেও মলিয়া থামে না। এবারে ছেলেটি সাহস দেখায়, সে পেছন থেকে একটি ছুরি নিয়ে এসে মলিয়ার গলায় আঘাত করে। এতে মলিয়া সেইখানে মারা যায়। তখন সিন শিফট হয়ে আমাদের অ্যাজিং ও বাচ্চাটিকে দেখানো হয় তারা ভুট্টা খেতে এননের সাথে লড়াই করছিল। অ্যাজিং লড়াই করতে করতে বাচ্চাটির পালানোর একটি সুযোগ করে দেয়। বাচ্চাটিও সেখান থেকে পালাতে থাকে। একসময় বাচ্চাটি বাগাস ও রিনুর সামনে পড়ে যায়। এরপর সে দ্রুত বাগাস ও রিনুকে নিয়ে অ্যাজিংকে বাঁচানোর জন্য লড়াইয়ের স্থানে চলে আসে, কিন্তু এনুন ও অ্যাজিং সেখান থেকেই গায়েব। এরপর বাগাস ফিরে এসে মলিয়ার ঘরে প্রবেশ করে, যেখানে সে একটি বই খুঁজে পায় যার উপরে লেখা ছিল খারাপ আত্মাদের খতম করার টেকনিক। বইটি পড়ে বাগাস বুঝতে পারে একমাত্র খারাপ আত্মাটির বংশধরদের মধ্যে কেউ তাকে খতম করতে পারবে। কিন্তু সমস্যা হলো আত্মাটি এখন এননের ভেতরে রয়েছে। এখন আত্মাটিকে মেরে ফেললে এননও মারা যাবে। তবে বাগাস এননকে বাঁচাতে চায়, তাই সে অন্য কোনো উপায় খুঁজতে থাকে। তখন তার মনে পড়ে যায় কোরআনের আয়াত পড়লে আত্মারা দুর্বল হয়ে যায়। এদিকে এনুন সমস্ত গ্রামবাসীদের সামনে অ্যাজিংকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে আসছিল। সে সবার সামনে অ্যাজিংকে মারতে চায়। তখন বাগাস, রিনি এবং ছোট বাচ্চাটিও সেখানে চলে আসে। বাগাস জোরে জোরে কোরআনের আয়াত পাঠ করতে থাকে। গ্রামের সমস্ত লোক যারা আত্মার বসে ছিল তারা সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। এনুন একটি পাথর নিয়ে সোজা অ্যাজিং এর মুখে আঘাত করে। এটি দেখে বাগাস এনুনকে থামানোর চেষ্টা করে, কিন্তু এনুনের সামনে বাগাসের কোনো কথাই টিকতে পারে না। তখন গ্রামবাসীরাও চলে আসে। সবাই মিলে এনুনকে একটি গাছের সাথে বাঁধার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে থাকা আত্মাটি আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। আত্মাটি তার ইশারায় লিনের গলা ধরে শূন্যে ভাসিয়ে দেয়। তখন এনুনের ভেতর থাকা আত্মাটি চিৎকার করে বলে, পৃথিবীর কোনো মানুষ আমাকে হারাতে পারবে না। বাগাস কোরআনের আয়াত পড়তে শুরু করে, তার সাথে গ্রামবাসীরাও কোরআনের আয়াত পড়তে থাকে। এতে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে এনুন চিৎকার করতে শুরু করে, কিন্তু তখনই বাড়ির ভেতর থেকে অন্য একটি চিৎকারের আওয়াজ ভেসে আসে। বাগাস কয়েকজন লোক নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে তারা একটি গোপন রুম খুঁজে পায়। রুমের ভেতর তারা বেশ কয়েকটি ব্যাগ ঝোলানো দেখতে পায়। তারা যখন একটি ব্যাগ খুলে তার ভেতর থেকে মহিলাদের কঙ্কাল বেরিয়ে আসে। আসলে এইসব মহিলাদের মলিয়া এইভাবেই বন্ধ করে রেখেছিল। তবে গ্রামবাসীদের ব্যাগগুলো খোলা ঠিক হয়নি, কেননা ব্যাগগুলো খোলার সাথে সাথেই আত্মাটির অরা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এর মাঝেই বাইরে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে এনন সেখানে থেকে গায়েব হয়ে যায়। পরের মুহূর্তেই এনন বাগাসদের সামনে প্রকট হয়। সেখানে যে কয়টা কঙ্কাল ছিল সবগুলো এক একটা রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে। তারা সবাই এননের সামনে ঝুঁকে পড়ে। এনন বাগাস ও গ্রামবাসীদেরও তার সামনে ঝুঁকে পড়ার আদেশ দেয়, কিন্তু বাগাস তখনও হার মানেনি। সে তখনও তার সর্বশক্তি দিয়ে কোরআনের আয়াত পাঠ করতেছিল। তার কোরআনের আয়াত পাঠ করাও কাজে লাগে। আত্মাটি দুর্বল হয়ে এনুন মাটিতে পড়ে যায়। আত্মাটি এননের থেকে বেরিয়ে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। শেষমেশ আত্মাটি হেরে গিয়ে এননের ভেতর থেকে চলে যায়। এননও বেঁচে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা সেই মহিলাদের কঙ্কালগুলোকে কবর দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় দেয়। বাগাস ও গ্রামবাসীরা মিলে মলিয়ার কালো জাদুর বইটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয় ও এইটিকে গুপ্ত জায়গায় লুকিয়ে রাখে। আর এর সাথেই গ্রামে থাকা অভিশাপ শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখে ফেলে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।